আমাকে অন্যায়ভাবে মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে সাসপেন্ড করা হলো। আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি, 3টে যে অভিযোগ দিয়ে এনেছেন, আর্থিক দুর্নীতি, হ্যাঁ আমি আর্থিক কি দুর্নীতি করেছি আপনাদের কাছে ফোকাস করি। আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমি তো একজন মুক্ত, সাসপেন্ডেড মানে মুক্ত, আমি চেয়ার থেকে চলে এসেছি। সুতরাং আমি ব্যক্তি নিরঞ্জন হিসেবে আমি কথা বলছি, নিরঞ্জন মণ্ডল হিসেবে। আমাকে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে তার প্রথম হচ্ছে, কোনো পেপারে লিখেছে আর্থিক দুর্নীতি, কোনো পেপারে লিখেছে আর্থিক অব্যবস্থা। আমি প্রথমে এই আর্থিক দুর্নীতির কথা বলি। দুর্নীতি আটকেছি আমি, এটা যদি দুর্নীতি হয় আমি দুর্নীতি করেছি। প্রথম 17 সাল থেকে যে ভর্তি প্রক্রিয়া তা স্বচ্ছ এবং টাকা নিয়ে যে লেনদেন হতো ভর্তিতে সেটা আমি বন্ধ করেছি। ওদিকে পার্টির কোনো রং ছিল? পার্টির ব্যাপারটা আমি বলবো না এই কারণে যে তখন তো আমি ইমপ্লিমেন্ট করে দিয়েছি, সুতরাং কেউ সেটা করতে পারেনি। কেননা আমাদের সরকারি নিয়ম ছিল যে আমি যে নিয়মে করেছি সেটা একদম ট্রান্সপারেন্ট হয়েতে, অনেক কলেজ ফলো করেনি সেটা আলাদা কথা, কিন্তু আমি টোটো ফলো করেছি। এবং যে পোর্টালের মধ্য দিয়ে ভর্তি হয়েছে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ মেধার ভিত্তিতে, কোনো টাকা পয়সার লেনদেন আমি করতে দিইনি, আগে হয়েছে একদম। সেটা যখন আমি আসিনি তখন করেছে, তদানীন্তন টিআইসি ছিলেন তারকেশ্বর মণ্ডল, তিনি পরবর্তীকালে সাসপেন্ডেড হয়েছিলেন। তারপরে ওই নূতন জিবি এসে তাকে রিইনস্টেট করেন এবং তাদের ভেতরের পরিকল্পনা ছিল আমাকে তাড়ানো। দুটো পরিকল্পনা নিয়ে এই জিবি গঠিত হয়েছে, একটা হচ্ছে তারকেশ্বর মণ্ডলকে রিইনস্টেট করা এবং আমাকে সরিয়ে দেওয়া। তাহলে প্রথম আমি যে দুর্নীতির কথা বলছি, যে ভর্তি প্রক্রিয়াতে যে টাকা নেওয়া হতো সেটা বন্ধ করেছি। কলেজের ক্যাশ কাউন্টার থেকে প্রচুর টাকা ড্রেনেজ হয়ে যেত। তদানীন্তন যিনি প্রেসিডেন্ট ছিলেন অনুরাগ শ্রীবাস্তব মহাশয়, তার নেতৃত্বে এবং জেবির সমস্ত মেম্বারদের নেতৃত্বে আমি যেটা করেছিলাম, সকল ক্যাশ কাউন্টার বন্ধ করে দিলাম। কেননা ক্যাশিয়ার, অ্যাকাউন্টেন্ট এবং আমাদের হেড ক্লার্ক ছিল না, তো অন্যান্য তারা বসতো। তো যাই হোক, সেই সময়কার যে ড্রেনেজ প্রক্রিয়াটা ছিল সেটা আমি ধরতে পারি। আমি নিজেও কমার্শিয়াল লোক, সেটা কোথায় যেত টাকাটা? প্রত্যেকের ঘরে চলে যেত। কিন্তু স্যার একটা অভিযোগ যেটা সোপোজ লেটারে লিখেছিল আপনার বিরুদ্ধে, হ্যাঁ সেখানে 15,90,000 বলছি, ওটা আমি বলছি, ওটা এক্ষুনি বলছি। 15 লক্ষ না, 1,69,000 টাকা, 1,69,00,000 ওটা আমি পরে আসছি। আপনি বলছেন পকেটে চলে যেত, বাড়ি চলে যেত, কাদের যেত? সেটা যারা ক্যাশ কাউন্টারে থাকতো, অনেক ব্যাপার আছে ওখানে আমি আর অত তো সেই মুহূর্তে এসে আমি প্রশ্নটা করিনি। 1,69,00,000 টাকা, 59 লক্ষ টাকা যেটা আপনি অভিযোগ করছেন 20-21 সেশনের অ্যাডমিশন। হ্যাঁ, এটা আমি এটা আসছি আমি। অ্যাকাউন্টেবল হয়নি অভিযোগ না, অ্যাকাউন্টেবল সেই টাকাটা তো কলেজে ঢুকেছে। কিন্তু তার জন্য যে ইন্টারেস্ট হয় না, কেননা কোথাও কোনো অর্ডার দেওয়া নেই প্রিন্সিপালকে যে এটা কারেন্ট অ্যাকাউন্ট তাহলে খোলা হয় কেন। প্রত্যেকটি অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট। রিজার্ভ ব্যাংকের রুলটা দেখবেন, কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয় সরকারি প্রতিষ্ঠানগুলোতে। তারা ইনকাম করার জন্য, ওই টাকা ইনকাম করার জন্য কোনো রুল নেই। একমাত্র জিবির অনুমোদন যদি দেয়, জিবি যদি বলে, সেই সময় আমার সমস্ত অডিট রিপোর্ট জিবিতে পেশ করেছি, জিবি যদি বলতো যে এই টাকাটা আপনি ফিক্সড ডিপোজিট করুন, তাহলে হয়ে যেত। জিবিকে কি আপনি সুপারিশ করেছিলেন? হ্যাঁ, জিবিতে অডিট রিপোর্ট যেখানে দেওয়া হচ্ছে সেখানে ব্যালেন্স শিটে সেই টাকা অতটা পড়ে আছে ক্যাশ, হ্যাঁ, বিভিন্ন অ্যাকাউন্টে সেই টাকা তার স্টেটমেন্ট আছে, তাহলে জিবিতে সেগুলো প্রত্যেকটা দেখেছি। আর একটা আপনি প্রশ্ন করেনি, যেটা আপনি অভিযোগ করলেন যে আপনার যেটা সাসপেন্ড করা হয়েছে সেটা পরিকল্পিতভাবে, একদম পরিকল্পিত। এটা কি জিবির পরিকল্পনা, জিবির প্রেসিডেন্টের পরিকল্পনা? জিবির প্রেসিডেন্টের নেতৃত্বেই ঘটেছে এবং তার সাথে ওই ছাত্র নেতাদের একটা সহযোগিতা আছে। কোন নেতা? হ্যাঁ, এই জেলার যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়, আমি তো প্রথমেই তো সূত্রপাত বলেছি। হ্যাঁ, মাননীয় স্বরাজ ঘোষ মহাশয়, তিনি সেই ছেলেদের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি সরাসরি যুক্ত না থাকলেও ছাত্রদেরকে দিয়ে অভিযোগ করিয়েছিলেন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি বলছিলেন যে ওই যে একটা তো পার্ট গেল, এইটা দ্বিতীয় পার্ট হচ্ছে, প্রথম পার্টটা কি বললেন স্যার? আমাকে বলতে দিন, আপনি তো বলতেই দিচ্ছেন না। তাহলে দ্বিতীয় স্টেপ নিই যে ওই ড্রেনেজ অ্যামাউন্ট বন্ধ করার জন্য আমি অনুরাগ শ্রীবাস্তবের, তখনকার নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের জিবির সভাপতি ছিলেন এবং তিনি ডিএম ছিলেন। তিনি বললেন যে তিনি একটা
গুরুত্বপূর্ণ আমাকে নোট দিলেন যে এইভাবে এটা বন্ধ করতে হবে। সঙ্গে সঙ্গে আমি পোর্টালের মধ্য দিয়ে সমস্ত সিস্টেমটাকে আমি অনলাইন করে দিলাম। ছাত্রছাত্রীরা 24 ঘন্টার যে কোনো সময়ে বাড়ি থেকে যেখানে খুশি মোবাইল থেকেও পেমেন্ট করতে পারবে। মানে 6টা অপশন দেওয়া হলো, তারা পেমেন্ট করতো। তার ফলে কি, তাহলে ক্যাশ কাউন্টার বন্ধ হয়ে গেল, তাহলে ড্রেনেজ অ্যামাউন্ট বন্ধ হয়ে গেল। আচ্ছা, আরেকটা বিষয়, আমি যখন চার্জ নিই তখন 3.5 কোটি টাকা আমার হাতে, তারও ডকুমেন্ট আছে আমি যখন চার্জ নিয়েছি। পরবর্তীকালে 27 কোটি টাকা সেটা ব্যালেন্স হয়। যদি আমি তছরূপ করতাম, ফাইন্যান্সিয়ালি কোনো মানে অঘটন ঘটাতাম বা ফাইন্যান্সিয়ালি অব্যবস্থা থাকতো, তাহলে নিশ্চয়ই ওই টাকা জমতো না। এখন সম্ভবত 24 থেকে 25 কোটি টাকা আছে, কিছু তো খরচ হয়েছে ডেভেলপমেন্ট পারপাসে। তো প্রতিনিয়তই ব্যালেন্স চেঞ্জ হয়, একেবারে এক্সাক্ট অ্যামাউন্ট বলা যাবে না। তাহলে এই কাজগুলো করেছি, এগুলো আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি বলা মনে হয় যে এটা দুর্নীতি, তাহলে আমি দুর্নীতি করেছি। সোশ্যাল নিয়ে আপনি আবার কথা তুলেছিলেন, সোশ্যালের হিসেব নিয়ে। এবারেও তো সোশ্যাল হলো না। হ্যাঁ, সোশ্যাল বলি, এই সোশ্যালের যেহেতু কোনো সমাধান হয়নি, তাই আমি পরবর্তীকালে যে স্টেপ, সেটা সমস্ত ছাত্রছাত্রীদের অনুরোধে, সমস্ত টিচারদের অনুরোধে একটা মিটিং করতে গিয়েছিলাম। সেই মিটিংয়ে আমি ভেবেছিলাম যে ঠিক আছে, ওটা তো একটা প্রসেসের মধ্যে পড়ে গেছে, তাহলে জিবির পারমিশন নিয়ে, মনে রাখতে হবে জিবির পারমিশন ছাড়া আমি 1টি টাকাও খরচ করতে পারি না। আমি ইমপ্লিমেন্টিং অথরিটি, আমি কিন্তু অথরিটি নই, ইমপ্লিমেন্টিং অথরিটি সেক্রেটারি হিসেবে যা জিবিতে সিদ্ধান্ত হবে তা আমি সেটাকে ইমপ্লিমেন্ট করব। তাহলে সেটাও জীবিত ফেলতে হবে। তার জন্য সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত শিক্ষক শিক্ষিকার অনুমতি নিয়ে আমি একটা মিটিং ডাকি। সেই মিটিং কিছু হুলিগান ছাত্রছাত্রী এসে ভণ্ডুল করে দেয়। আমি ট্রাই করেছিলাম যে পরবর্তী সোশ্যালটা যাতে হয়, এবং তার পরিকল্পনা নিয়ে আমি আলোচনা শুরু করলাম। আলোচনা আমার শেষ হলো, তারপরে তারা তাণ্ডবলীলা শুরু করে দিল এবং মারপিট, এমনকি আমাকেও ছুঁড়েছিল, আমাকে বাঁচিয়ে দিয়েছিল এক ছাত্রী। হ্যাঁ, কোনো প্রকার আমি বেঁচে গেছি, সেটা আমি বলেছি আগে। গতবারে কি হিসেব পেয়েছিলেন সোশ্যালে? না, এখনো পাইনি, সেটা পেন্ডিং আছে। যেহেতু এটা কোর্ট কেস হয়ে গেছে, পেন্ডিং আছে। মানে আপনি বলতে চাইছেন যে সেই সময় যে সোশ্যাল নিয়ে সমস্যা হয়েছিল, ওটা কত সালে ছিল স্যার? স্যার 23 সালে। 23 সালে সোশ্যাল, যেখানে সোশ্যালটা হয়নি। হ্যাঁ, 24 সালে সোশ্যালটা হলো না। ইভেন্ট ম্যানেজার এবং কলেজের মধ্যে যে চুক্তিপত্র হয়েছিল, হ্যাঁ। সেখানে অথেন্টিকেট করেছিলেন স্বরাজ ঘোষ। হ্যাঁ, অ্যাডভোকেট। তাহলে তারাও কিন্তু আজ পর্যন্ত হিসাব দেয়নি। না। সেই হিসাব চাইতে যাওয়ার জন্য কি আপনাকে সরে যেতে হবে? হ্যাঁ, সেটা তো একটা বড় কারণ। কেননা ছাত্রছাত্রীরা করলো কি, আমার বিরুদ্ধে অভিযোগ দিল, জানি না তারা কোথায় তথ্য পেল, ক্যাশ বই মেনটেন হয়নি বলেও দিয়েছে, ঘাস কাটা হয়নি। মানে ভাবা যায় না, কলেজে কাজ হয় বড় বড় কমিটির মধ্য দিয়ে, সেই কমিটির যিনি কনভেনার, তিনি আমার কাছে হিসেব পেশ করেন, আমি সেটাকে অথেন্টিকেট করি। আর বিভিন্ন মিটিং যখন হয় তখন আমি চেয়ারম্যান হিসেবে কাজ করি, তারাই সিদ্ধান্ত নেয়, আমি সেটাকে অথেন্টিকেট করি মাত্র। কোনো কাজ, যেমন স্পোর্টস কমিটি স্পোর্টস দেখেন, পারচেস কমিটি পারচেসগুলো দেখেন, আচ্ছা কালচারাল কমিটি কালচারাল প্রোগ্রাম দেখেন, সেমিনার কমিটি সেমিনার ওরিয়েন্টেড দেখেন, সবটা কিন্তু বড় বড় কমিটির মধ্য দিয়ে, এবং জিবির মেম্বাররাও সেখানে প্রেজেন্ট থাকেন। তাহলে তার যে সিদ্ধান্ত, সেটাকে আমি জাস্ট অথেন্টিকেট করি, এবং জিবিতে সেটা আলোচিত হওয়ার পর, ফাইন্যান্স করার পর কিন্তু আমি টাকাটা দিই। এই নয় যে আমি নিজের ইচ্ছে মতো দিয়ে দিতে পারবো, 1টি টাকাও আমি খরচ করতে পারবো না, কেননা আমি হচ্ছি কাস্টোডিয়ান। তাহলে এই জায়গাটা, এই যে এরপরে আপনার ওইটা আসি, যে 1,69,00,000 টাকা, যে হ্যাঁ 59 লাখ টাকা, 1,59,00,000 টাকার বিষয়টা আমি আগেও আপনাদেরকে বলেছি, কাগজ দেখিয়েছি, আপনাদের কাগজ দিয়েও ছিলাম। কি হয়েছে, 22 সালে সেপ্টেম্বর মাসে 2টো ব্যাংক মার্জ হয়, এবং সেখানে ওই আইএফসি কোডটা চেঞ্জ হয়ে যায়। সমস্ত অ্যাকাউন্টের কেওয়াইসি দেওয়া হয়েছে, আমাকে যেগুলো কমিউনিকেট করেছে রেজার্ভের সঙ্গে সঙ্গে করে দিতে পেরেছি, এবং আমাদের তো অ্যাকাউন্টেন্ট, ক্যাশিয়ার আর হেল্পার নেই, কোনো প্রকারের একে ওকে ধরে কাজগুলো করতে হয়। এবারে সেইটা কমিউনিকেট কেন হয়নি, রেজার্ভে ওইটা আমাকে মেল করেনি, যার ফলে আমার ওই অ্যাডমিশন অ্যাকাউন্টটা ব্যবহার করা হয় না। অ্যাডমিশন অ্যাকাউন্ট থেকে শুধু টাকা ট্রান্সফার করে অন্য পারপাস, যে পারপাসে ব্যবহার, সেই পারপাসে ব্যবহার করতে হয়। অ্যাডমিশন অ্যাকাউন্ট কিন্তু ডেলি কোনো চেক ইস্যু হয় না, শুধুমাত্র জিবির পারমিশন নিয়ে টাকাটা ট্রান্সফার করতে হয়। সেই অ্যাডমিশন অ্যাকাউন্টটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট,
22 সালে KYC দিতে হতো, কিন্তু রেজার্ভে আমাকে সময় মতো জানায়নি। আমি আপনাকে দেখিয়ে দেবো, রেজার্ভে প্রত্যেকটি কিন্তু ইনফরমেশন আমাকে জানায়, এবং রাত্রি 11টার সময় আমি একদম পর রেজার্ভের সমস্ত কিছু দেখি, কিন্তু ওটা পাইনি। আমাকে মেলও করেন। পরে যখন আমাদের ওই আউটসোর্সিংয়ের ওই ছেলেটি আসে অ্যাকাউন্টের, কেননা আমাদের তো অ্যাকাউন্টেন্ট নেই, তাহলে ডে টু ডে করা যায়নি, তাহলে ক্যাশ বই ফ্যাশ বই সবই ওই ওয়ান টাইম করা হয়। সেই সময় ধরা পড়ে রেজার্ভ পেতে টাকাটা দেখাচ্ছে, কিন্তু আমাদের অ্যাকাউন্টে ঢোকে। ঠিক আছে, দিয়ে আমি সঙ্গে সঙ্গে রেজার্ভ পেকে আমি কমপ্লেন জানাই। রেজার্ভ পে আমাকে অ্যাপোলজি চেয়ে চিঠি দেয়, যেটা আমার আপনাকে কমিউনিকেট করা হয়নি, রিগ্রেট করছি আমি। যাই হোক, শেষমেশ ওই টাকা আমার কলেজ অ্যাকাউন্টে চলে আসে। তাহলে এই টাকাটা আমি নিয়েছি কি করে হয়? আর ইন্টারেস্টের কথা বললাম, ইন্টারেস্টের কোথাও এসওপি নেই, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কোথাও আমার বলা নেই যে প্রিন্সিপাল এটা করে দিতে পারে। একমাত্র জিবি সেটাকে ইচ্ছে করলে করতে পারে, নাও করতে পারে। গত 3 বছর ধরে স্বরাজ ঘোষের সঙ্গে আপনার একটা দ্বন্দ্বটা চলছে, তো স্বরাজ ঘোষ উপরে কোনো ব্যক্তিগতভাবে তার সাথে কোনো দ্বন্দ্ব নেই। ব্যক্তিগতভাবে সে আমার অত্যন্ত প্রিয় ছাত্র সম, পুত্র সম। আমি এটাও লিখেছি আমার উত্তরে, লিগ্যাল যে উত্তর দিয়েছি। তাহলে অভিযোগটা কি? স্বরাজ ঘোষ যে টিএমসিপি জেলা সভাপতি, তার সে হিসাব চেয়েছে। এখন সে এই যে টাকাটার ব্যাপারটা যেহেতু ফোকাস হয়ে গেছে, টাকার হিসেব দিতে পারছে না, তার ফলে এই যে মনোমালিন্য, এটাকে কেন্দ্র করে তিনি জিবি প্রেসিডেন্টের সাথে কথা বলতেই পারেন, সেটা ভেতরের কথা। কিন্তু উনি প্রভাব খাটিয়ে আপনার বিরুদ্ধে নিশ্চয়ই প্রভাব আছে ভেতরে। আচ্ছা স্যার, জিএসটি কবে পেয়েছে? ওনার প্রভাব বলে আমাদের জিএসটি যে ফাইল সেটা ছিল না, এই কারণে আমাদের 2.5 লাখ টাকার ঊর্ধ্বে তেমন কোনো তখন খরচ ছিল না। জিএসটিটা আমরা পরে করেছি। জিএসটি বিল আমাদের জিএসটির সঙ্গে ওদের জিএসটির কোনো সম্পর্ক নেই। আমি যখন কোনো পারচেস করি, কোনো সাপ্লায়ার তার নিজের জিএসটি দেয়। এই তো কী বলে পিডব্লিউডি কাজ হলো, কই আমাদের জিএসটি তো লাগেনি। পিডব্লিউ তার জিএসটি বিল দিয়ে দিল, জিএসটির খরচ এস্টিমেট দিয়ে দিল, তা আমরা টাকা দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। জিএসটি কবে পেয়েছে কলেজ? জিএসটি যাই পাক, কলেজের জিএসটির সাথে ওটার সম্পর্ক নেই, এটা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি। ওটা বন্ধ করুন। মতামত তো এত বড় তো সাসপেন্ড হওয়ার কথা নয়। না, ওটা বন্ধ করুন। না, আপনাকে এত বড় আপনার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হলো, হ্যাঁ, হ্যাঁ। তার পেছনে কি রয়েছে? আমি তো বললাম যে ইউনিভার্সিটি, একজন বললেই বলতে হবে, জিবির প্রেসিডেন্ট, অন্যান্য যারা আছে বাইরের সবাই মিলে এমনই আমি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গেল। আমি তো একজন সাধারণ অধ্যক্ষ মাত্র। তাহলে আমার বিরুদ্ধে এত বড় চক্রান্ত করার কোনো দরকার নেই, এত বড় ষড়যন্ত্র করার কোনো দরকার নেই। আমি তো হলফ করে বলছি, আমার নামে যদি কোনো অভিযোগ প্রমাণিত হয়, আমি দায়িত্ব নিয়ে ছেড়ে দেবো। 2023 সালের যে আপনার জিএসটি বিল, সেটা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। 2022 সালে তারা কি জিএসটি দিয়ে অ্যাপ্লাই করেছিল? না, সেই সময় বলি, সেই সময় অত্যন্ত অল্প টাকা ছিল, সেই অল্প টাকার মধ্যে দিয়ে কাজ হয়েছে। আমাকে বাইপাস করে সেই কাজটা হয়ে গেছিল। আমি টাকার সাথে তো জিএসটি কোনো সম্পর্ক না। নেই। 10 টাকা হলো জিএসটি লাগবে, 10 হ্যাঁ, হ্যাঁ, টাকা হলো জিএসটি না না, সেটা জিএসটি না, সেটা 22 সালে আমার অজান্তে এটা ঘটে গেছে। তার মানে এই নয় যে পরে আমি চাইতে পারি না, ওটা ভুল হয়েছে, তাদের কাছে চেয়েছিল? ওটা ভুল হয়েছিল। ওকে বিশ্বাস করি আমার ভুলটা হয়েছিল। কাকে বিশ্বাস করেছিল? ওই স্বরাজ ঘোষই কিন্তু ওটা নেতৃত্ব। 22 সালেও করেছিল? হ্যাঁ। আচ্ছা, ওই একজনের প্রভাবশালী থেকে এত বড় কি একটা না না না, একজনের প্রভাবে নয়। আমি তো বললাম যে জিবির প্রেসিডেন্টের পূর্ণ নেতৃত্বে এটা ঘটেছে, পূর্ণ নেতৃত্বে। এবং এমনও হয়েছে যে এখান থেকে মাননীয় বিধায়ক মহাশয়কে ভুল বুঝিয়ে হোক, যাই হোক, তার সাথে আমার একটা গুড রিলেশন ছিল, পারিবারিক রিলেশন, সেটা আমি পরে আসছি। তো সেই তাকে ভুল বুঝিয়ে হোক, যাই হোক, একটা চিঠি যায়, হ্যাঁ, আমাদের বিধায়কের নাম দিয়ে, ওখানে অভিযোগপত্র, আমাদের এই দক্ষিণের বিধায়ক নাম দিয়ে যায় ওই ইয়েতে, আমাদের ডিপিআই অফিসে। সেই ডিপিআই অফিস আবার এনকোয়ারি করে একটাই বিষয়, তার মধ্যে ইউনিভার্সিটির একটা কমিটি অলরেডি করেছে, ভিসি একটা হাই পাওয়ার কমিটি করলো, তারপরে সেটাকে উইথড্র করলো। একই বিষয়ের উপরে ডিপিআই এনকোয়ারি পাঠালো, মানে টিম নয়, আমাদের এনকোয়ারি মানে রিপোর্ট দিতে বললো। সেই রিপোর্টের আমি পূর্ণ উত্তর দিলাম উইথ ডকুমেন্টারি এভিডেন্স। সেই ডকুমেন্টারি এভিডেন্স উত্তর দেওয়ার পর জিবির প্রেসিডেন্টকে তারা একটা চিঠি দেয় যে আপনি যে অভিযোগ আমরা পেয়েছিলাম ওনার থ্রু দিয়ে, বিধায়কের থ্রু দিয়ে,
আপনার কাছেও আমি জানতে চাইছি, প্রিন্সিপালের কাছে জানতে চাইছি। উনি একটা উত্তর দিয়েছেন, আমি একটা উত্তর দিয়েছি। আমার উত্তরটায় যতগুলো অভিযোগ ছিল সব ডকুমেন্টারি এভিডেন্স দেওয়ার ফলে উনি বললেন সমস্ত ডকুমেন্টারি এভিডেন্স সহ উনি জমায়ে দিয়েছেন। আপনার যদি কিছু বলার থাকে, আপনার যদি কোনো তথ্য থাকে আপনি দিন। তাহলে যে তথ্যের ভিত্তিতে অভিযোগ, সেই তথ্য তার কাছে আছে, তাহলে তিনি অভিযোগ করছেন, নিশ্চয়ই তার কাছে আছে। না স্যার, আমার প্রশ্নটা অন্যরকম পুরো। হ্যাঁ না বলছি, তাহলে তার অভিযোগের ভিত্তিতে যদি কোনো এনকোয়ারি আমাকে করে, আমি তার উত্তর যদি দিই ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে, তা সেইটার উত্তর তিনি চাইছেন যে আপনার যদি কিছু বলার থাকে বলুন। তিনি কি উত্তর দিচ্ছেন? তিনি বলছেন প্রিন্সিপাল প্রেজেন্ট ছিলেন না, এমার্জেন্সি মিটিং করেছিলেন, সেই দিকে আমি ডাক্তার দেখাতে গেছি, থাকিনি। উনি বললেন যে প্রিন্সিপাল অ্যাবসেন্ট আছে, তার কাস্টডিতে সমস্ত কিছু আছে, তাই আমি দিতে পারলাম না। কিন্তু অভিযোগ যদি করা হয় কোনো ডকুমেন্টারি এভিডেন্স ছাড়া, সেটা তো হতে পারে না। তাহলে তার কাছে নিশ্চয়ই ডকুমেন্ট ছিল, তাহলে সেই ডকুমেন্ট তিনি কেন দিতে পারবেন না? এটা তো প্রশ্নচিহ্ন। তাহলে সেটা তিনি দেননি। যাই হোক, পরবর্তীকালে দেখা গেল যে 3টে জায়গায় একই বিষয়ের উপরে আমার ওপরে এটা করা হচ্ছে। তাহলে এটা প্ল্যানফুলি ছাড়া কি? এটা তো প্রি প্ল্যান। শেষমেশ আপনি কি চাইছেন? আপনি তো এখন আপনাদের তো সরে দিয়ে যাবেন, সাসপেন্ড করা। না বলছি, আপনি কি চাইছেন? আমার কিন্তু এখানে প্রথমেই বলেছি যে ক্যাশিয়ার নাই, হেড ক্লার্ক নেই, অ্যাকাউন্টেন্ট নেই। যে বলা হচ্ছে যে কাজের গাফিলতি, আমি বলি 17 সালে জয়েন করার পর আমি দেখলাম প্রচুর কাজ পেন্ডিং। 3,45,00,000 টাকার পিএফ, আমি কাগজ দিতে পারি, 3,45,00,000 টাকার ইন্টারেস্ট পিএফের ক্রেডিট হয়নি। সেটা ক্রেডিট করতে আমার 1 বছর লেগেছে ওই অফিসে যাতায়াত করে, এবং যারা আমাদের এই কলেজের যারা স্টাফ ছিল পুরানো, তাদেরকে ধরে আমি সেই সব জায়গায় ওটা করেছি। আপনার সাসপেনশনের বিরুদ্ধে কি আপনি কি স্টেপ নিতে যাচ্ছেন? সাসপেনশনের বিরুদ্ধে আমার যেটুকু করণীয়, আমার এই মুহূর্তে আমি আইনের আশ্রয় ছাড়া আর কিছু নেই। এটা হচ্ছে বিষয়, আর কিছু নেই। আচ্ছা, আরেকটা বলি, আমাকে কিন্তু ওই অভিযোগে লেখা হয়েছে যে আমি পলিটিক্যালি বায়াসড। যেহেতু আজকে চেয়ারে নেই, আপনাদের কাছে বলতে দ্বিধা নেই, আমি কংগ্রেস বাড়ির ছেলে, একদম পরিষ্কার বলে দিচ্ছি, কংগ্রেস বাড়ির ছেলে। আপনি ওটা সাইলেন্ট করুন, এইভাবে কাজ করা যায় না। আপনাকে কেউ ফোন করতেই পারে, কিন্তু তো কংগ্রেস বাড়ির ছেলে। যখন 98 সালে তৃণমূল গঠিত হয়, তখন মাননীয় যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে তৃণমূল গঠিত হয়, সেই জায়গা আমরা কিন্তু জয়েন করি অনেকেই। আপনারা জানেন যে গণমুক্তি পরিষদ বলে একটা পরিষদ ছিল, সেখানে আমাদের রবি বাবু ছিলেন। হ্যাঁ, তো সেই বন্ধ করো রবিবাবু ছিলেন, সেই রবিবাবু দাঁড়ালেন। আমরা 71 জন অধ্যাপক অধ্যাপিকা রাস্তায় নেমে আমরা কিন্তু তৃণমূলের সপক্ষে প্রচার করেছিলাম। তখন থেকে 2012 সাল, 2009 সালে 3টে কলেজের যে তৃণমূল ছাত্র পরিষদের যে ভোট, সেই ভোটের মূল দায়িত্বে ছিলাম আমি, ভেতরে প্ল্যানার, এবং আমি তার জন্য মার খাই হাটগোবিন্দপুরে। তদানীন্তন যারা ছিল ওখানে রিপোর্টার আমাকে পৌঁছে দেয় বাড়িতে গাড়ি করে, স্পেশাল একটা প্রোটেকশন নিয়ে। ভাবতে পারবেন না, আমি মৃত্যুর পর থেকে ওখানে ঘুরে এসেছি। ওই 3টে কলেজে কিন্তু পরিবর্তন হয়েছিল। আজকে যিনি প্রেসিডেন্ট হয়েছেন তার কলেজে কিন্তু হয়নি, রাজ কলেজেও পরিবর্তন হয়নি, শ্যামসুন্দর কলেজ, মেমারি কলেজ এবং ঘাটগোবিন্দপুর কলেজ, এই 3টে কলেজ হয়। আজও আমি তাকেই সাপোর্ট করি, মাননীয় মুখ্যমন্ত্রীকে। কিন্তু দুঃখের বিষয়, আমি শাসক দলের সমর্থক হয়েছি, কিন্তু আমি কখনো কোনো পদে থাকিনি। একমাত্র ওয়েব কোপার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমি ছিলাম। আমাকে স্বরাজ ঘোষ তার বক্তব্যে বলেছে আমি বিজেপি করি। আমি যদি পাল্টা বলি যে আমি ডিফেমেশনের মামলা করব, এবং সেই ডিফেমেশনের মামলার যে করবার যে আইনি নোটিশ, সেটা পড়লে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। একজন শিক্ষককে এইভাবে বলা যায় না। ও আমার পুত্র সম, ও আমার ছাত্র সম, ও আমার বাড়ি গেছে, আমি ওকে স্নেহ করি। একজন শিক্ষক হিসেবে আমি খুব লজ্জিত হয়েছি। যাই হোক, ওই প্রসঙ্গ আমি ছেড়ে দিচ্ছি। এরপরে যেটা আমার কথা, যে অ্যাডমিশন ফিজ ছাত্রদের ফেরত দিয়েছিলাম ওই মাননীয় বিধায়কের অনুরোধে। উনি বলেছিলেন যে কোভিড পিরিয়ড ফেরত দিয়ে দাও, আমি ফেরত দেওয়ার ব্যবস্থা করি। তখন প্রেসিডেন্ট ছিলেন আমাদের প্রিয়াঙ্কা সিংলা, তার নেতৃত্বে
আমি সমস্ত কিছু স্ক্যান করে বহু কাজ করে তাকে ফেরত দিই, কিন্তু ফেরতের প্রসেসটা এত জটিল ছিল, অনেক দেরি হয়েছে। তো 21 সালের যে টাকাটা আমি কিন্তু ছাত্রদের কাছ থেকে নিই বা দিয়ে দিয়েছিল তাদের ফেরত দিয়েছি। ফলে 50% যে টিউশনি ফি সেটা কিন্তু আমি জমা দিতে পারিনি। তাহলে পেপ্যাকের যদি 50% টিউশনি ফি জমা না দেওয়া হয় তাহলে কিন্তু পেপ্যাকেট ছাড়ে না। তাহলে পেপ্যাকেট ছেড়েছে, নিশ্চয়ই একটা ঘটনা ছিল। সেটাকে বলছে যে আমি সময় মতো টিউশনি ফি বা আমি অনেকটা টিউশনি ফি দিইনি। তাহলে 21 সালের অ্যাকাউন্টে তো টিউশনি ফি দিইনি বলেই থাকবে। সেটা তো প্রায় 23 সালের শেষ দিকে ওটা ফেরত হয়েছে, কারণ বিরাট প্রসেস। তার টাকাটা জমা দিয়ে দিলে ফেরত দেওয়ার প্রসেসটা অনেক মানে লেংদি হয়। যাই হোক, সেই টাকা আমি কিন্তু ফেরত দিই। মাননীয় বিধায়কের অনুরোধে উনি আমার চেম্বারে আসেন, বললেন নিরঞ্জনবাবু আপনি এই ছাত্রছাত্রীদের কোভিড পিরিয়ডে টাকাটা ফেরত দিয়ে দিন, যদি দিয়েও দিয়েছে ফেরত দিয়ে দিন। আমি বলি হ্যাঁ সবাই দিয়ে দিয়েছে, তাহলে কি করব? 500 টাকা রেখে সব টাকা ফেরত দিয়ে দিয়েছিলাম। তখন কি গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী ফেরত দিয়েছিলেন? হ্যাঁ, প্রত্যেকটি মিটিং, শুধু গভর্নিং বডি না, ফাইন্যান্স, গভর্নিং বডি, তারপরে স্পেশাল একটা স্ট্যান্ডিং কমিটি করে দিল গভর্নিং বডি, সেই স্ট্যান্ডিং কমিটি সমস্ত স্ক্যান করলো, তারপরে এডিএম কে ডেপুট করা হলো, এডিএম সেগুলোকে চেক মানে তার ট্রেজারি অফিসার দিয়ে চেক করালো, তারপরে দিয়েছে। ওই জন্যই তো প্রসেসটা অনেক দেখি। রাজ্য সরকারও তো নির্দেশিকা ছিল। হ্যাঁ, রাজ্য সরকারের নির্দেশিকা ছিল, এবং সেই নির্দেশিকাকে কোট করে আমি লিখলাম যে ওই সময় আমি টাকাটা নিয়েছিলাম কিন্তু ফেরত দিয়েছি, তাই আমি পেপ্যাকেটে সাথে এটা দিতে পারিনি। তার কাগজ আছে, আমি সব পাঠিয়েছি ওখানে, একদম প্রত্যেকটি পেপার এখানে আছে। তাহলে শেষমেশ কি আপনি আইনের পথে যাচ্ছেন? হ্যাঁ, আইনের পথে তো আমাকে যেতেই হবে। আর দু একটা কথা বলি। স্যার একটু কথা বলি। হুম। স্যার একটু আর্থিক হিসাবটা বলি। আপনি বললেন আপনি যখন জয়েন করেছিলেন তখন 3.5 কোটি টাকা ব্যাংকে ছিল বা আপনার সম্পদ ছিল, সেটাকে আপনি 25 কোটি করেছেন এখন। এখন 25-27 ছিল, 25 হয়েছে। আচ্ছা, তারপরে এই যে 1 কোটি টাকার যে 1 কোটি এটা তো বললাম আমি। হ্যাঁ, ওই টাকাটা এটা ধরে 25 কোটি করে মধ্যে জমা পড়েছে। হ্যাঁ, 25 কোটির মধ্যে আছে। হ্যাঁ। আর পিএফ যেটা আপনি উদ্ধার করেছেন হ্যাঁ, 1 কোটি, ওটা তো আলাদা সেটা account। কি এই টাকা দিয়ে আসে? না, পিএফ এর টাকা, স্যালারির টাকা এখানে আসে না। আপনাদের দেখুন, অ্যাকাউন্ট সম্পর্কে আমি যতটা বুঝবো আপনাদেরকে সেটা বোঝাতে পারবো না, কেননা স্যালারি অ্যাকাউন্ট, পিএফ অ্যাকাউন্ট এগুলো সম্পূর্ণ না গভর্নমেন্ট। স্যার, আমি একটা প্রশ্ন আছে। আপনি আন্দোলনের কথা বলছিলেন, বাম আমলে এবং তৃণমূলের পরিবর্তন। এই রিসেন্ট যে আরজিকর আন্দোলন, প্রতিবাদ আন্দোলন, এখানে কি আপনি সামিল হয়েছিলেন স্যার? সামিল হয়েছিলাম। দেখুন, তখন ছাত্রছাত্রীরা ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু করেছিলেন। আমি যেটুকু সামিল হয়েছিলাম তো মিথ্যে বলবো না, সমস্ত শিক্ষক শিক্ষিকা ছিল। তার সাথে আমি যেটা গিয়েছিলাম সাইলেন্ট একটা মার্চ, এবং সেটার পারমিশন নেওয়া হয়েছিল। সেখানে শুধু একটা কথাই ছিল, জাস্টিস, কি জানো, উই ওয়ান্ট জাস্টিস, এবং সেটার কোনো স্লোগানও ছিল না, এবং সমস্ত জায়গায় সেন্টিমেন্ট একটা গ্রো করেছিল। এবং মুখ্যমন্ত্রী নিজে কিন্তু ওই জাস্টিসে ছিলেন, তার জন্যই আমি গেছিলাম। আমি কিন্তু কোনো ভুল তথ্য পরিবেশন করার জন্য বা অন্যের দ্বারা প্ররোচিত হয়ে যাইনি। তাহলে আমাদের বিজয়চাঁদ সহ সমস্ত আমাদের টিচাররা যারা আমরা ওয়েবকোপা করতাম সবাই কিন্তু ছিলাম। আমার লাস্ট একটি প্রশ্ন, সুনির্দিষ্টভাবে প্রশ্ন, আপনাকে সরানোর পেছনে মূল কারণটা কি? কি মনে করছেন? 27 কোটি টাকা ব্যাপারটা তো আছেই, কেননা এই টাকাটার ব্যাপারে আমি তো তাদের মনের ভেতরে ঢুকতে পারবো না। 27 কোটি টাকা করেছি, আমি তো বললাম আমার এই অন্যায়গুলো করেছি। এই অন্যায়গুলো যদি অন্যায় হয় তাহলে অন্যায়। আমি বলছি 25 কোটি বা 27 কোটি যাই হোক, সেই টাকাটা গচ্ছিত এখন আছে, হ্যাঁ, সেটাকে কি মানে মিসহ্যান্ডলিং করার জন্য আপনাকে সরিয়ে না? সেটা তো তাদের মানসিক ব্যাপার, এটা তো আপনারা ভাববেন, আমরা সমাজ ভাববে। বলি, আমার এই আবেদন মুখ্যমন্ত্রীর কাছে, আমার এই আবেদন শিক্ষামন্ত্রীর কাছে, আমার এই আবেদন আমাদের বর্ধমানবাসীর কাছে, যে আমি যদি কোথাও কোনো 1 টাকা আমি দুর্নীতি করেছি, আমি সকলের সামনে পদত্যাগ করব। তাহলে পাল্টা কি এটা বলা যায় যে সংগঠিত অপরাধ চক্র আপনি ভাঙতে একদম 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 এটা বলা যায় সংগঠিত। সেটা কি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আমাকে সরিয়ে না দিলে অনেক কিছু অসুবিধা হচ্ছে তাদের। কারা ষড়যন্ত্র কারা করছে? আমি তো বললাম যে নেতৃত্ব দিচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট, এবং তার সহযোগী হিসেবে আমাদের কলেজেরও সাসপেন্ডেড টিচার রয়েছেন, 2-1 টিচার রয়েছেন, কন্ট্রাকচুয়াল স্টাফ, তাদের প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থে আমাকে সরানো হয়েছে। প্রেসিডেন্ট নাম ডক্টর স্বপন কুমার পান, ঘোষকরা কলেজের তিনি প্রিন্সিপাল ছিলেন। দুঃখের বিষয়, তিনি আমাদের
প্রিন্সিপাল কাউন্সিলের সেক্রেটারি ছিলেন। প্রিন্সিপাল কাউন্সিলের বর্তমান সেক্রেটারি জেলার ডক্টর সুকান্ত ভট্টাচার্য মহাশয়, তার নেতৃত্বে ভিসিকে ডেপুটেশন দেওয়া সত্ত্বেও, 92 জন টিচার ডেপুটেশন দেওয়া সত্ত্বেও, সমস্ত জায়গায় জানানো সত্ত্বেও আমাকে তারা ছাড়েনি। আমি তো বললাম যে ভিসি, জানি না তিনি পাঠিয়েছিলেন কিনা, তো আধিকারিকরা একটা জিবির মিটিং হচ্ছে সেখানে আসতে পারে, এটা আমার ধারণার বাইরে। আপনার এই ঘটনা, আপনার সাসপেনশনের ব্যাপারে এই যে 92 জন টিচার বা নন টিচিং স্টাফ যারা আপনারা যদি যান তারা নিশ্চয়ই বলবে। না, তারা এখন কি বলতে চাইছে? তারা এখন কি করবে? তারা জিবির মিটিং চলাকালীন সকলে এসে হাত জোড় করে ওনাকে অনুরোধ করেছে, প্রতিবাদ করেছে, যেটা করা যায় না, আপনারা করবেন না, এরকম একটা অভিযোগের ভিত্তিতে ত্রুটি বিচ্যুতি বলছেন। ওখানে ত্রুটি বিচ্যুতি লেখা হয়েছে, ত্রুটি বিচ্যুতি কার নেই? যদি সমস্ত কলেজগুলো আপনারা দেখেন, সেই কলেজের প্রত্যেকটি কলেজে এই ত্রুটি বিচ্যুতি এত প্রবল, তাহলে প্রত্যেকটি টিচার প্রিন্সিপালকে সাসপেন্ড করে দিতে হয়। এবং এই প্রিন্সিপাল সাসপেনশনের ব্যাপারটা আজকে নতুন শুরু হয়েছে, এবং আমি নিয়ে 7 জন প্রিন্সিপাল সাসপেন্ড হলাম। বলছি এই যে কলেজের এই যে আর্থিক দুর্নীতির অভিযোগ বা এই যে পাল্টা চাপার মতো আপনি একরকম বলছেন, বা ম্যানেজিং কমিটি যারা আপনাকে আসল সত্য বলার জন্যই তো আমি এলাম। আমি বলছি তাতে কি মনে হচ্ছে যে শহরের যে নামকরা একটি কলেজ বা জেলার একটা কলেজ ভর্তি বলি, এই শহরের নামকরা কলেজে যখন আমি প্রথম জয়েন করি তখন 1,500 স্টুডেন্ট কম ভর্তি হয়েছে। এখন এত ক্রাইসিস সত্ত্বেও আমার রাজ কলেজে 200 সিট বেড়েছে ভর্তি এবছর। কিন্তু আমি বলে দিচ্ছি, এই পরিবেশ যেভাবে তৈরি হয়ে গেল, বিকেলবেলা হলে এখানে আড্ডা হচ্ছে, যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে অসাধারণ বলে আমরা ট্রিট করতে পারি, সাধারণ নয়, তারা ফেল করছে আবার ভর্তি হচ্ছে। তা সেই সব ছাত্রছাত্রী, আমার সাধারণ ছাত্রছাত্রী এর বিরুদ্ধে, কিন্তু কিছু অসাধারণ ছাত্রছাত্রী আছে, তারা আমাকে গেট লাগিয়েছে, আমাকে ঢুকতে দেবে না বলেছে, তারা হুমকি দিয়েছে, তার জন্যেই আমাকে বাধ্য হয়ে আউটসাইডারদের বিরুদ্ধে আমি এফআইআর করেছিলাম। আমাকে নাম দেওয়া হচ্ছে যে এফআইআর করা প্রিন্সিপাল। আমি দুটো মাত্র এফআইআর করেছি। 18 সালে আমাকে আমার চেম্বারে রিভলভার নিয়ে ঢুকেছে, সেটাও আপনারা বোধহয় যারা জানেন, হ্যাঁ, কিভাবে আমাকে একজন মহিলা স্টুডেন্ট, আমারই ছাত্রীর মেয়ে, তার নাতনি সম, সে যে আমাকে কি ভাষায় আক্রমণ করেছে, সেটা তার মা যখন শুনেছে তখন এসে আমাকে রাত্রেবেলা ফোন করে বলছে, ওকে আপনি ছাড়বেন না, এফআইআর না করলে আমি খুব দুঃখ পাবো, ওকে এফআইআর করুন ওর নামে। আচ্ছা, এই সাসপেনশনের পর আপনি তো কলেজে ঢুকতে পারবেন না। তাহলে এখন আপনার করণীয় কি? করণীয় হচ্ছে এখন আমার আইনের দ্বারস্থ হওয়া। মহামান্য আদালত আমার সমস্ত তথ্য বিশ্লেষণ করে নিশ্চয়ই তারা দেখবেন, যা ওখানে সিদ্ধান্ত হবে আমি মাথা পেতে নেব। আপনি এখানে করছেন না হাইকোর্টে করছেন? হাইকোর্টে করবো, এত তাড়াতাড়ি আমি কি করে করবো? দেখুন, শুক্রবার দিন আমাকে করেছে, শনি রবি কোর্ট বন্ধ, সোমবার মঙ্গলবার ছুটি, মঙ্গলবার বোধহয় কোর্ট খোলা আছে, কিন্তু মঙ্গলবারে একদিনের মধ্যে তো এটা করা যায় না, আমাকে টোটালটা দেখতে হবে, এত তথ্য, সেই তথ্যের ভিত্তিতে করতে হবে। দুটো প্রশ্ন, আমার দুটো প্রশ্ন আছে। বলুন। দুটো স্পেসিফিক একটা হচ্ছে, আমি একজন প্রেসিডেন্টের নাম করছে, তিনি হচ্ছে পানবাবু, তার ভেস্টেড ইন্টারেস্টে কি এখানে? সেটা তিনি বলতে পারবেন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? ধরুন আমার ভেস্টেড ইন্টারেস্ট একটা আছে। একটা কথা বলি, অ্যাজ এ ম্যান আমাকে সবাই চেনে, প্রত্যেকে চেনে। আমার ছাত্রছাত্রী যারা নিজের হাতে মানুষ করেছি উইদাউট এনি টেকিং মানি ফ্রম দেম, এরকম ছাত্রছাত্রী আছে 1,500। সেই ছাত্রছাত্রীরা আমাকে ফোন করছে যে স্যার আমরা আপনার পাশে আছি। আমার নেতাজি হস্টেলে ছিলাম, সমস্ত নেতাজিয়ানরা আমাকে মেসেজ করেছে আমরা পাশে আছি। একজন উকিল আছে, বলছে আমি ফ্রিতে লড়বো, আপনি থাকুন, কোনো চিন্তা নেই। সততার, আমি সত্যের সাথে আছি, সততার সাথে আছি, এটুকু আমি হলফ করে বলতে পারি। আমি মাথা উঁচু করে এসেছি। আর আমার বিরুদ্ধে তো কেস করেছিল, আমি যখন আসি আপনারা তো সকলেই জানেন, কেস করেছিল, আমাকে তো ঢুকতে দেয়নি। তা সেই ব্যক্তি কিন্তু এখন তাদের মধ্যে আছে। আপনি ন্যায় বিচারের জন্য আদালতের দ্বারস্থ হচ্ছেন। হ্যাঁ, এছাড়া আর কি উপায় আছে বলুন? পাশাপাশি আপনার বিরুদ্ধে যারা মিথ্যে অভিযোগ এনেছে বলে আপনি বলছেন, তাদের বিরুদ্ধে কি আপনি কোনো ব্যবস্থা নেবেন? মানে এফআইআর করা বা এরকম কিছু? না, এরকম সিস্টেম আমার জানা নেই। বলি, এরকম সিস্টেম জানা নেই, এটা উকিলের ব্যাপার।
আমি তো উকিল নই, কেন উকিলের পড়াশোনাটা আমি করিনি। আমার প্রশ্ন স্যার দুটো স্পেসিফিক ছিল। এক নম্বর হচ্ছে 22 সালে আপনার কলেজ জিএসটি পেয়ে গেছে, কিন্তু আপনি উইদাউট জিএসটি বিল না 22 সালে পাইনি, 24 সালে জিএসটি পেয়েছি। 24 সালে আর আপনি একটা ভুল করছেন, 24 সালে পাই 22 সালে পাই, কলেজে জিএসটির সাথে সাপ্লায়ারের জিএসটির বিলের কোনো সম্পর্ক নেই। আপনি ভালো করে জানবেন, জিএসটি অফিসে যাবেন, তারপর আমাকে প্রশ্নটা করবেন। মানে 23 সালেও সে একই জিনিস ছিল স্যার। থাক না, তাই বলে কি আমি চাইতে পারি না আমার একটা যদি ধরি ভুলই হয়েছে, তাহলে সেটাও দিক, তার নেতৃত্বেই হয়েছে। আমি সেটা স্লিপ করে গেছি বলে পরেরটা আমি স্লিপ করে যাবো, এটা তো হতে পারে না। আর দ্বিতীয় প্রশ্ন স্যার, আমার ন্যাক 16 সালে আপনি এসেছেন, ন্যাকের জন্য বলি, ন্যাক আমাকে জিবি করতে দেয়নি। যদি বলি আমার ন্যাকের তথ্য এখানে আছে যে আমি কি কি ইনিশিয়েটিভ নিয়েছি। প্রথম প্রেসিডেন্ট এসে ন্যাকের জন্য উদ্যোগ নেয়, সেই আমরা তার আগে কিছু কাজ করেছিলাম, সবটা করতে পারিনি। এবারে ন্যাকের অনেক রকম প্রসেস আছে, উনি একজন এক্সপার্ট মানুষ, এসে আমাদেরকে তথ্য বলে দিলেন যে এইভাবে করো। আমরা সবাই লেগে পড়লাম, অনেকটা আগালাম, তারপরে বললো নতুন পদ্ধতিতে ন্যাক হবে, ছেড়ে দাও। মূল উদ্দেশ্য তো ন্যাক করে নয়, ন্যাক করতে গেলে আমাকে ডেভেলপমেন্ট করতে হবে, সেই ডেভেলপমেন্টের ফান্ড আমাকে স্যাংশন করছে না। আমি এই 1.5 কোটি টাকার ফান্ড দিচ্ছি, আমাকে দিচ্ছে 35 লাখ টাকা। আমি 3 কোটি টাকা দিচ্ছি, তখন 38 লাখ টাকা। এইভাবে কখনো ডেভেলপমেন্ট হয় না। আপনারা জানেন যে রাজ কলেজের যে ওল্ড বিল্ডিং, এটাকে রিপেয়ারিং করতে গেলে মিনিমাম 3 কোটি টাকা লাগবে। তাহলে আমি 3 কোটি টাকার প্রপোজাল দিলাম, 15 লাখ টাকা যদি স্যাংশন করে, কি 38 লাখ টাকা স্যাংশন করে, তা দিয়ে কি হবে? তা দিয়ে শুধুমাত্র ইলেকট্রিফিকেশনটা করলাম আর ডিপার্টমেন্টের কিছু কিছু কাজ করলাম। তাহলে জিবি যতক্ষণ না অনুমোদন দিচ্ছে, আপনারা ভালো করে শুনে রাখুন, আই এম দ্য সেক্রেটারি অফ দ্য জিবি, প্রিন্সিপাল অ্যান্ড এক্স অফিসিও সেক্রেটারি অফ দ্য জিবি। সেক্রেটারির কাজ হলো ম্যানেজারের মতো, মালিক হচ্ছে জিবি। মালিক যদি অনুমোদন না দেয়, ফাইন্যান্স কমিটি যদি না দেয়, জিবি যদি না অনুমোদন করে, আমি 1 টাকাও খরচ করতে পারবো। নট এ সিঙ্গেল মানি penny can be made as expenditure. বলছি স্যার, অভিযোগ পাল্টা অভিযোগ, আপনি আদালতে যাচ্ছেন, সুবিচার চাইছেন, যা প্রিন্সিপাল পদে আবার ফিরতে চান। তো আদালতে যাওয়া মানে কি? সুবিচার পাতি। সুবিচার মানে কি? আমার এই যে সাসপেনশন, এর বিরুদ্ধে তো আমি যাবো। সাসপেনশন বিরুদ্ধে এবারে যে পদ্ধতিতে আপনাকে সাসপেন্ড করেছে সেটা সঠিক পদ্ধতি? মোটেই সঠিক পদ্ধতি না। কি মনে হচ্ছে, বেঠিক কি মনে হচ্ছে? পুরোপুরি মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে সাসপেন্ড করা হয়েছে। পদ্ধতি কি ভুল আছে? পদ্ধতি এবারে আইনে প্রসেসে প্রমাণিত হোক। শুনুন, আপনারা তো প্রমাণ চান নাকি? আমি তো আমার সত্য কথাগুলো বলে দিলাম, কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে, কিন্তু আমি ফোকাস করে দিলাম যে আজও কিন্তু আমি সেই শাসক দলের সমর্থক। তাহলে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে আপনি শিকার? সেটা তারাই বলতে পারবে ভালো। আপনার কি মনে হচ্ছে? না, আমি কিভাবে শিকার হলাম, আমি এইটুকু বলতে পারি, একটা সংঘবদ্ধ ষড়যন্ত্র আমার পিছনে। মানে আপনার কথার পরিপ্রেক্ষিতে শাসক দলেরই 2 নেতা রয়েছে। না, ওইভাবে আমি কখনোই কারণ নেতৃত্বের নাম এই কারণেই করব না, কারণ তাদের সত্য বিচার করার দায়িত্ব আমার নয়, আপনাদের। আপনারা বুঝুন যে কিভাবে। আমি শুধু এটুকু বলবো, একটা ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র রয়েছে।